বুড়ি, ও বুড়ি, একটু দরজাটা খোলো না, খুব দরকার, একটু খোলো না বুড়ি দরজাটা। কে রে? এত রাতের বেলা এলি কে? আমি গো বুড়ি, আদিত্য, পাশের গ্রামে থাকি। এত ঝড় বর্ষার রাতে তোমাকে বিরক্ত করার জন্য আমায় ক্ষমা করো। ঠিক আছে, বল কি হয়েছে? এত রাতে আমার কাছে কি দরকার? আমার সাথে একটু তোমাকে যেতে হবে বুড়ি, খুব দরকার, না গেলে হবে না। তুমি না করো না বলে আমি খুব আশা নিয়ে এসেছি। সে ঠিক আছে, যাব, কিন্তু কোথায় যাব, কি হয়েছে আমার সব খুলে বল। বুড়ি, আমার বউয়ের বাচ্চা হতে চলেছে, হঠাৎ ব্যথা উঠেছে। ডাক্তার বাবু তো আমাদের এই গ্রামে পাওয়া যায় না, সেই শহরে যেতে হয়। তুমি কি একটু দায়িত্ব নেবে বুড়ি? ভয়ঙ্কর রাতে এখন ব্যথা উঠেছে, তা তুই সঙ্গে করে নিয়ে এলি না কেন এখানে? রাস্তার অবস্থা দেখছি তো বুড়ি, বাড়ির সামনে রাস্তাঘাটে সব জায়গায় কাদা ভর্তি। এর মাঝে আমার বউকে আমি নিয়ে আসবো কি করে বৃষ্টির মধ্যে? ঠিক আছে, তুই দাঁড়া, একটুখানি দাঁড়া, আমি ওষুধপত্র, গরম জল এসব নিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি চলো বুড়ি, এখন তুমি আমার ভরসা। তুমি ছাড়া এসব কাজ তো আর কেউ করতে পারবে না। আর সহ্য হচ্ছে না মোড়ল মশাই ওদের নাটক। আদিত্য তো এখন গ্রামে মুখ তুলে চলে, আর তার বউ রাখির ভাবসাব দেখে মনে হয় যেন এই গ্রামের রানী। দেখ বিক্রম, একটা কথা বলি, সব সময় মনে রাখবি, দেখবি জীবনে কিছু করতে পারবি, বুঝলি? কি কথা মোড়ল মশাই? সব সময় মনে রাখবি, গ্রামে ক্ষমতা ধরে রাখতে গেলে ভালো মানুষদের আগে সরাতে হবে। ঠিক বলেছেন, আদিত্যের মতো মানুষ থাকলে মানুষের মধ্যে ভয় থাকে না, তারা একজোট হয়ে বিদ্রোহ করবে। যে করেই হোক, আদিত্য আর ওর বউ রাখিকে এই গ্রাম ছাড়া করতেই হবে, না হলে কিন্তু বেশি দিন আর মানুষকে দমিয়ে রাখা যাবে না। কিন্তু কিভাবে গ্রাম ছাড়া করবেন মোড়ল মশাই? আপনি কোন একটা উপায় বাতলে দিন। শোন, আদিত্যকে কোনো পুরনো চুরির দায়ে ভাসিয়ে দে, আর ওর বউ রাখির চরিত্র নিয়ে প্রশ্ন তোল। দেখ, দুজনেই মুখ লুকিয়ে গ্রাম ছেড়ে পালাবে। মোড়ল মশাই, গ্রামবাসী তো আদিত্যকে খুব ভালোবাসে, ওর নামে এমন বদনাম রটালে গ্রামবাসীকে চুপ থাকবে, জুতো দিয়ে মারবে। আরে আগে তুই বদনামগুলো দে না, তারপর আমি দেখে নিচ্ছি গ্রামবাসীকে। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেলছি মোড়ল মশাই, আপনি গ্রামবাসীর দিকটা দেখে নিন, আমি বাদ বাকির দিকটা দেখছি। কিরে, তোর বাড়ি আর কত দূর? সেই কখন থেকে তো হেঁটেই যাচ্ছি। এই তো বুড়ি, আসো আর একটু। আর একটু করে সেই কখন থেকে বলছিস, ওদিকে তোর বউয়ের ব্যথা তো আরো বাড়বে। হ্যাঁ, এই তো চলে এসেছি। ওই যে বাড়ি দেখা যাচ্ছে, তাড়াতাড়ি পা চালাও বুড়ি। হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল। এই ঘরটাতেই আছে আমার বউ। ঠিক আছে, তুই বাইরে দাঁড়া, আমি ভেতরে যাই। কি হয়েছে আমার বুড়ি, ছেলে না মেয়ে? মেয়ে হয়েছে রে, একদম তোর বউও রাখির মতো দেখতে হয়েছে। বুড়ি, রাখি এখন কেমন আছে? যাবো একটু দেখতে, ঘুমাচ্ছে নাকি? তোর বউ আর নেই রে, বাচ্চা প্রসবের সময় অজস্র রক্তক্ষরণের কারণে তোর বউটা মারা গেছে। কি? না, এটা এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। রাখি, রাখি। পাগলামো করিস না, শোন, যা হবার তা তো হয়ে গেছে, এখন মেয়েটাকে নিয়ে বেঁচে থাক। বুড়ি, রাখি কেন আমায় ছেড়ে চলে গেল? কেন চলে গেল? যাবার সময় হলে সবাই চলে যাবে, এখন তো দায়িত্ব যে করে হোক মেয়েটাকে মানুষ করা। ঠিক বলেছো বুড়ি, আমার তো আর কেউ থাকলো না, এই মেয়েকে নিয়েই বাকি জীবনটা বেঁচে থাকবো। আদিত্য, তোকে আগেই বলেছিলাম এই গ্রামে তোর কোনো জায়গা নেই, গ্রাম থেকে বেরিয়ে যা, তাও তুই শুনিস না। তোর খুব বার বেড়েছে না আদিত্য, আমাদের কথা মতো চল, না হলে কিন্তু তোরই সমস্যা। আমার কথা না শোনার ফল এবার তোকে পেতে হবে, দেখ। হ্যাঁ, দিন তো দুঘা বসিয়ে, যাতে আর কখনো আপনার কথা অমান্য না করে। আমায় যেন না, আমায় যেন না। আমি কি করেছি সেটা তো বলো। আমি তো কিছুই করিনি মোড়ল। তুই কিচ্ছু করিস নি? হ্যাঁ, গ্রামবাসীর কাছে মোড়ল মশাইয়ের নামে কান ভাঙাচ্ছিস, তার বেলায় মনে থাকছে নাকি? এখনই গ্রাম ছেড়ে চলে যা আদিত্য, নয়তো এর থেকেও খারাপ হবে বলে দিলাম আমি। তোমরা কি ভাবো
ভয় দেখিয়ে আমাকে তাড়াবে না। আমি আমি এখানেই থাকবো, এখানে লড়বো, যতই মার খাই এই গ্রামেই থাকবো। এই গ্রামটা আমারও, এটা ভুলে যেও না। তোকে আমরা দুজন মিলে এত মারলাম, তাও তোর লজ্জা নেই? বল বল, তাও বলছি যাবি না গ্রাম ছেড়ে? হ্যাঁ, এই নে এই নে এই নে। তুই এই গ্রামে টিকিস কি করে আমিও দেখে ছাড়বো সালা। আরে ও দীপক, ওই পুকুর থেকে মাছ ধরিস না রে? কি জন্য বুড়ি? এই পুকুরে এমন কি আছে পুকুর থেকে মাছ ধরা যাবে না? না রে, ওই কোণে আমার একটা পোষা মাছ আছে, কালকে আমি নিজের হাতে ভাত খাইয়েছি ওকে। পুকুরে পোষা মাছ? এ আবার কেমন কথা বুড়ি? হ্যাঁ রে, পুকুর আমার একটা পোষা মাছ আছে, অনেক দিন ধরে মাছটাকে আমি পুষছি। তুমি এই পুকুরে মাছ পুষছো? তা আমি মাছ ধরবো কোথা থেকে? পোষা মাছ আবার কেউ রাখে নাকি? লোকে তো কুকুর বেড়াল কত কিছুই পোষে, আমি তো না হয় একটা মাছ পুষেছি, তাতে এত রেগে যাচ্ছিস কেন তুই? রাখছো কেন? তুমি বুঝতে পারছো না? তোমার জন্যই তো পুকুর থেকে মাছ ধরতে পারছি না। মাছ ধরতে তো বারণ করিনি, ওই কোনার দিকটা থেকে মাছ ধরিস না, তাহলেই তো হলো। তুমি তো তোমার বাড়িতে একটা ছোট ডোবা করে সেখানে মাছ পুষতে পারো, এই পুকুরে কেন দিয়ে গেছো? এমন তো না যে মাছ ধরতে পারছিস না, তাহলে এত কেন কথা বলছিস? যা না, মাছ ধর না। এই তোমার নাটক দিন দিন বেড়ে যাচ্ছে বুড়ি, কিন্তু আমি মোড়ল মশাইয়ের কাছে তোমার নামে নালিশ করব, তখন বুঝবে মজাটা কেমন হয়। শোন বিক্রম, আর দেরি করলে চলবে না। ভেবেছিলাম আদিত্যর বউ মরেছে, ওকে একটু দমিয়ে রাখা যাবে, কিন্তু ওর মেয়ে হওয়ার পর থেকে ওর বার আরো বেড়েছে। একদম ঠিক বলেছেন মোড়ল মশাই, আদিত্যর একটা ঠিকঠাক ব্যবস্থা করতে হবে, যাতে ও আর মাথা তুলে দাঁড়াতে না পারে। অনেক তো চেষ্টা করেছি আদিত্যকে দমানোর, কিন্তু ওকে তো থামানো যাচ্ছে না। কিন্তু ওর মেয়েটা তো আছে, ওকেই তাক করতে হবে এরপর। কিভাবে কি করবেন কিছু ভেবেছেন মোড়ল মশাই? কি আর করব, তো একটা দিন মেয়েকে গিয়ে তুলে নিয়ে আসবি। তারপর মোড়ল মশাই? তারপর আমার সাথে এত বছর আছিস, তোর মাথায় একটু বুদ্ধি হলো না বিক্রম? গর্ধবি থেকে গেলি। আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না, ওই জন্য তো আপনার কাছে জিজ্ঞেস করলাম মোড়ল মশাই, আপনি এরকম করে বলছেন। কদিন আগেই তো হয়েছে, মেয়েটা এখন অনেক ছোট, মেয়েটাকে তুলে এনে জলে ভাসিয়ে দিতে হবে, তাহলেই আদিত্যর অহংকার ভেঙে যাবে। ঠিক বলেছেন মোড়ল মশাই, মেয়েটাকে চুপি চুপি নিয়ে এসে যদি নদীর স্রোতে ভাসিয়ে দিই, তাহলে কোনো প্রমাণও থাকবে না, আর কেউ বুঝতেও পারবে না। ঠিক আছে, আমি তোর সঙ্গে আছি, কোনো চিন্তা নেই, তুই নিশ্চিন্তে কাজগুলো শুরু কর, কিছু হলে আমি দেখে নেব। কিরে, এই তো তোকে আগের দিনে গ্রাম ছেড়ে চলে যেতে বললাম, সেটা শুনিসনি, উল্টে আরো বার বেড়েছে, তাই না? তোমরা যে হারে সাধারণ মানুষের উপর অত্যাচার করো, আমি সেটারই প্রতিবাদ করছি। আমি তো ভুল কিছু করিনি। বামন হয়ে চাঁদ ধরতে যাচ্ছে, তোর সাহস তো কম না আদিত্য? তুই জানিস তোর কি হাল করতে পারি আমরা? কি করবি তুই? তুই এই গ্রামের মোড়ল মশাইয়ের চেলা বলে সবসময় তোদের অন্যায়ের কাজকে প্রশ্রয় দিতে পারবো না। তবে রে মূর্খ, মুখে মুখে তর্ক। মেয়েটাকে তল নিয়ে চল আমাদের সাথে। এই এই আমার মেয়েটাকে কোথায়, কেন কেন নিয়ে যাচ্ছিস? এই বিক্রম, ছাড় বলছি, ছাড় ছাড়। তোর মেয়েকে নিয়ে যাব যখন বলেছি, তখন তোর মেয়েকে নিয়ে যাবই। তুই যদি বাধা দিতে আসিস, তবে তোর কিন্তু একটা হাড়ও আস্ত থাকবে না, বলে দিলাম। আর পারছি না, আর পারছি না। আমার মেয়েটাকে নিয়ে যাস না বিক্রম, আমার মেয়েটাকে নিয়ে যাস না, নিয়ে যাস না। এই তোরা তাড়াতাড়ি চল, মেয়েটাকে পুকুরের জলে ভাসিয়ে দিতে হবে। আরে কে রে এত রাতে? মাছটা আবার কাকে নিয়ে আসলো? আরে আমি গো বুড়িমা, আমি তোমার পোষা মাছ। এত অবাক হচ্ছ কেন? আমি তো এত রাতে এখানে এসেছি পুকুরে কতটা জল আছে সেটা দেখতে। তা পোষা মাছ, তুমি এখন এখানে? তোমার কাছে ওটা কি? আমার কাছে একটা বাচ্চা মেয়ে আছে, যাকে আমি ভাসিয়ে নিয়ে এসেছি তাল পাতার ভেলায় করে। আরে কই গো বুড়ি, তোমায় আজ মোটে দেখা যাচ্ছে না, কি ব্যাপার?
কি আর ব্যাপার হবে রে দীপক, একটা সুখবর আছে, তাই সেটা নিয়ে একটু ব্যস্ত আছি। এ কি বুড়ি, তোমার বাড়ি কেউ এসেছে নাকি? তোমার হাতে ওই বাচ্চাটা কার? না রে দীপক, কালকে রাতে পুকুরের জল কতটা আছে সেটা দেখার জন্য গেছিলাম। দেখি আমার পোষা মাছটা ওই তাল পাতার ভেলায় করে মেয়েটাকে ভাসিয়ে নিয়ে আসছে আমার দিকে। হ্যাঁ, সেই তোমার পোষা মাছের আবার গপ্প করছো? গাঁদা খুঁড়ি গপ্প? কি দেখতে, কি দেখেছো ভগবানই জানি। আরে না রে দীপক, আমি ঠিকই দেখেছি, ওই মাছটাই মেয়েটাকে জলে ভাসিয়ে নিয়ে এসেছে। এটা কি তাহলে সত্যি সম্ভব? আমি তো ভেবেছিলাম সবকিছুই বুঝরু কি, মাছও তাহলে পোষ মানা যায়। আরে হ্যাঁ হ্যাঁ, যে কোনো প্রাণীকেই ভালোবেসে পোষ মানালে পোষ মানবেই। এই মেয়েটাকে নিয়ে তাহলে কি করবে, কিছু ভাবলে বুড়ি? কি আর করব, আমি মেয়েটাকে বড় করব, মানুষ করব। তুমি পারবে বুড়ি একা মেয়েটাকে মানুষ করতে? ওরে হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না তো তোরা পারবি নাকি? ওরে আমি ঠিক মানুষ করে দেব, ও সব নিয়ে তোরা তো ভাবতে হবে না। তোমার পোষা মাছটার প্রশংসা করতেই হবে তাহলে। এই মাছটার জন্যই আজ বাচ্চাটার প্রাণ বেঁচে গেল। কার পোষা মাছ সেটা দেখতে হবে না? মোড়ল মশাই, আপনি কিছু একটা করুন। আমার মেয়েটাকে যে আমি এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। কে নিল, কোথায় নিয়ে গেল সেটা আমি কি করে জানবো? আদিত্য, তুমি কি তাদের চেহারা দেখেছো? না মোড়ল মশাই, কারো মুখ দেখিনি, সবার মুখ কাপড় বাঁধা ছিল। আমি কারোর ব্যক্তিগত ব্যাপারে জড়াতে চাই না আদিত্য, তুমি অন্য কোনো ব্যবস্থা করো। এ কি বলছেন মোড়ল মশাই? আপনি এই গ্রামের মোড়ল, আপনার কথায় সবাই চলে, আর আপনি বলছেন কিছু করতে পারবেন না? দেখো আদিত্য, আমি এখন কারোর ব্যক্তিগত ঝামেলায় জড়াতে চাই না। আর তাছাড়া এখনকার সময়ে যে বেশি নাক গলাতে চায় তারই সমস্যা হয়ে যায়। আমি তাহলে কোথায় যাব মোড়ল মশাই? ওই জল জ্যান্ত মেয়েটাকে ওরা নিয়ে গেল, কোথায় নিয়ে গেছে, কি করছে কিছুই তো জানি না। আমার তোমার কথাটা শুনে খুবই খারাপ লাগছে, কিন্তু আমার কিচ্ছু করবার নেই। আপনি আমার উপর হিংসে করে এরকম কথা বলছেন মোড়ল মশাই। আপনার আমার ওপর রাগ, কিন্তু আমার মেয়ের ওপর তো নয়। তাহলে একটু সাহায্য করুন। বললাম তো আমি আর কিছু করতে পারবো না। আর একবার যদি কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করিস তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, বলে দিলাম। আমার খারাপ সময় আপনি আমার সাথে এভাবে প্রতিশোধ নেবেন সেটা আমি বুঝতে পারিনি। এনে পূজা, তোর জন্য আজকে তোর প্রিয় চিংড়ি মাছ নিয়ে এসেছি। সত্যি বাবু, তুমি আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছো? কি আনন্দ, কি আনন্দ, আজকে চিংড়ি মাছ খাবো। তুইও পারিস বটে দীপক, সব সময় ওর জন্য কিছু না কিছু নিয়েই আসিস। সত্যি দীপক বাবু না থাকলে যে কি হতো, আমার সব স্বপ্ন পূরণ করে দীপক কাকু। তুমি কত ভালো গো দীপক। পূজার প্রতি তোর এই ভালোবাসা দেখে মনটা আমার ভরে যায় রে। দেখে মনে হয় পূজা যেন তো তোর নিজের মেয়ে। নিজের না তো কি হয়েছে, সেই 8 বছর আগে তোমার বাড়িতে মেয়েটাকে কাঁদতে দেখেছিলাম, তখন থেকেই ভেবেছিলাম মেয়েটার মুখে আমি হাসি ফোটাবই। তুমি এলেই আমার খুব আনন্দ হয় গো দীপক কাকু। তুমি থাকলেই মনে হয় কোনো না কোনো নিজের মানুষের সাথে আছি। সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায় দেখেছিস দীপক? সেই ছোট্ট মেয়েটা আজ কত পাকা পাকা কথা বলছে। তুমি আমাদের জন্য কত ভাবো দীপক কাকু। আমি তোদের নিয়ে ভাবি বলেই বাঁচি। যাই হোক বুড়ি, তুমি চিংড়ি মাছগুলো ভালো করে রান্না করো তো। এই তো আজকে জমিয়ে চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হবে। একদম ঠিক বলেছিস পূজা মা, জমিয়ে ভুড়ি বোঝ হবে। তাড়াতাড়ি চলো, দেখবে আমাদের ওই পোষা মাছটা কেমন করছে। কেন রে, কি হয়েছে মাছটার? জানি না, কিন্তু কেমন যেন একটা করছে। তুমি তাড়াতাড়ি চলো ঠাকুমা। হ্যাঁ চল তো দেখি কি হয়েছে। ওই দেখো ঠাকুমা, মাছটা কেমন করছে। এ কি, মাছটা যে খাবি খাচ্ছে। দেখি ঠাকুমা, মাছটা তো আর নড়ছে না গো, কেমন পড়ে আছে দেখো। নড়বে কি করে মা, মাছটা তো মারা গেছে। এটা তুমি কি বলছো ঠাকুমা? আমি কিচ্ছু জানি না, আমার মাছ আমাকে এনে দিতেই হবে।
আমার কি কম কষ্ট হচ্ছে? কিন্তু কিছু করার নেই, মাছটা তো মারা গেছে, সে যে আর ফিরে আসবে না। আমি তো কালকেও দেখে গেছিলাম মাছটা ঠিক আছে, আমি খাবারও দিয়েছিলাম, তাহলে আজ মাছটা মারা গেল কিভাবে ঠাকুমা? আমি ঠিকই বুঝতে পারছি, কেউ নিশ্চয়ই মাছটাকে মারার জন্য পুকুরের জলে কিছু একটা মিশিয়েছে। যে এমন বাজে কাজ করেছে, ভগবান তাদের কখনো ক্ষমা করবেন না, দেখে নিও ঠাকুরমা। অবলা জীবদের মারা, ওদের শাস্তি ভগবান ওদের ঠিক দেবে। তুই আর কান্না করিস না পূজা মা, না হলে যে তোর শরীর খারাপ হয়ে যাবে। কি রে আদিত্য, আর কতদিন এভাবে ঘুরে বেড়াবি? ও, তুই তো আবার আসল কাহিনীটাই জানিস না। কোন কাহিনী রে? আমার সব কিছু শেষ হয়ে গেছে বিক্রম, আমি আমার মেয়েটাকেও হারিয়ে ফেলেছি। শোন আদিত্য, সেই রাতে আমি তোকে বলিনি, কিন্তু এখন তোকে বলছি, তোর মেয়েকে আমি চুরি করে নিয়ে গেছিলাম। কি বললি তুই বিক্রম? তুই আমার মেয়েকে চুরি করেছিলি? তোর মনে কি একটুও দয়া মায়া নেই? দেখ, আমি কিছু করিনি, মোড়ল মশাই আমায় যা করতে বলেছিল আমি সেটাই করেছি। তুই তুই একটা জানোয়ার, বুঝলি তো বিক্রম? মোড়ল মশাই যা বলবেন তুই তাই করবি। তুই এখান থেকে গিয়ে মর শালা। কিন্তু এটুকু বলতে পারি, আমি তোর মেয়েকে মারিনি, তোর মেয়েকে আমি জলে ভাসিয়ে দিয়েছি। হয়তো তোর মেয়ে এখনো বেঁচে আছে, খুঁজে দেখ কোথাও। যাবি যাবি তুই এখান থেকে শালা, জানোয়ার, মোড়লের চামচা, ভাগ এখান থেকে। শালা পাগলের বংশ, সারাদিন খালি পাগলামি করে বেড়া, বেরো দে। জানো কি করবি? কি করবি তুই? মারবি? মারবি? আয় আয় মার। তুই এখান থেকে যাবি না আমি লাঠি হয়তো পিঠে ভাঙবো শালা। তোকে তোকে দেখে নেব বিক্রম, আমার মেয়েকে চুরি করা, তোকে তোকে আমি শেষ করে দেব। ঠাকুমা, তুমি যে বলেছিলে আমি নাকি ছোটবেলায় জলে ভেসে এসেছিলাম। হ্যাঁ, ভেসে এসেছিলি তো, সে তো অনেক কাহিনী। তো তুমিও গল্পটা বলবে আমায়? বলো না আজকে ঠাকুমা। একদিন সন্ধেবেলা আমি মাছ দেখতে গেছিলাম পুকুরে, সেখানেই দেখি আমার ওই পোষা মাছটা তোকে একটা ভেলায় করে নিয়ে এসেছে। কি? আমি ভেলায় ভেসে এসেছিলাম? হ্যাঁ রে মা, সেদিন সেই পোষা মাছটা ছিল বলেই তো তোর প্রাণটা বেঁচেছিল। তাহলে আমাদের এই পোষা মাছটাই আমাকে উদ্ধার করেছিল? হ্যাঁ রে পূজা মা, ওই পোষা মাছটাই তো উদ্ধার করেছিল। ঠাকুমা, তুমি আমার বাবাকে চেনো? হ্যাঁ চিনি, যখন তোকে পেয়েছিলাম তখন জানতাম না যে তুই কার মেয়ে, কিন্তু পরে জানতে পেরেছিলাম। আমি আমার বাবাকে একবার দেখতে চাই ঠাকুমা, তুমি রাগ করো না, আমি একটু দেখতে চাই। তুমি বলো না কিভাবে তার সাথে দেখা করব। না রে, এখন আর তোর বাবার সাথে তো দেখা করতে হবে না, তাহলে তুই কষ্টই পাবি। না ঠাকুমা, যত কষ্টই হোক না কেন আমি একটু দেখতে চাই, তুমি আর না করো না ঠাকুমা। আচ্ছা ঠিক আছে, তোর যখন মন চাইছে তোর বাবাকে দেখার জন্য, আমি তোর বাবার সাথে তোকে দেখা করাবো। এবার খুশি তো? তুমি খুব ভালো ঠাকুরমা, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, দীপক কাকু আসো, আজই তোর বাবার সাথে তোকে দেখা করাবো। ওরে দীপক, ওরা পূজার বাবাকে মারছে। ওরা কারা? কারা মারছে আদিত্যকে? আরে চিনতে পারছিস না? ওই নরকের কীট দুটো রে, বিক্রম আর কৈলাস। দীপক কাকু, তুমি কিছু একটা করো, ওরা তো বাবাকে মেরে ফেলবে। ওদের বাড়াবাড়ি দিন দিন বেড়েই যাচ্ছে, আর সহ্য হচ্ছে না। দাঁড়া, ওদের দেখাচ্ছি মজা। হ্যাঁ, তাড়াতাড়ি যা দীপক, কিছু একটা কর, না হলে তো বেচারাটাকে মারতে মারতে মেরেই ফেলবে ওরা। এই বিক্রম, ছাড় ছাড় আদিত্যকে, ওভাবে ওকে মারছিস কেন? কি করেছে ও? কিরে দীপক, তো সাহস তো কম না, তুই মোড়ল মশাইয়ের সামনে মোড়ল মশাইকে অপমান করছিস। ভুল কি বলেছি? ঠিকই তো বলেছি। তোদের মতো লোভী মানুষের জন্যই তো আজ মানুষটার এই অবস্থা। মুখ সামলে কথা বল দীপক, তুই এখন আমাকে ঠিক করে চিনিস নি। আমি চাইলে এখনই তোর শরীর থেকে প্রত্যেকটা হাড় আলাদা করে দিতে পারি, জানিস? এই দেখ আদিত্য, এটাই তো সেই হারিয়ে যাওয়া মেয়ে। মা, মা আমার, তুই কোথায় ছিলি এতদিন? তোকে কোথায় কোথায় খুঁজেছি। ওই ওই বাজে লোকগুলো তোকে চুরি করে নিয়ে গেছিল। আমি সবকিছু জানি বাবা, আর তোমায় কষ্ট পেতে হবে না, এবার থেকে আমরা একসাথেই থাকবো। তুই সত্যি বলছিস মা আমার?
চল আদিত্য আমাদের সাথে, আমরা সবাই বুড়ির কাছে একসাথে থাকবো।